নমস্কার বন্ধুরা, আজকের কাহিনী এমন একজন সিরিয়াল কিলারকে নিয়ে যাকে দুনিয়া মিটম্যান নামেই চেনে। অনেক সময় আমরা দোকান থেকে পিৎজা, বার্গার, স্যান্ডউইচ এগুলো কিনে নিয়ে আসি, বাড়িতে এনে খুব আরাম করে খাই। কিন্তু কখনো এটা ভেবে দেখি না যে পিৎজা, বার্গার বা স্যান্ডউইচ আমরা কিনে এনেছি, খাচ্ছি, তার ভেতরে যে মাংসটা দেওয়া রয়েছে সেটা কিসের। যদিও আমাদের কাছে অপশানও থাকে না সেটাকে পরীক্ষা করে দেখার। কিন্তু আজকের ভিডিও দেখার পর এরপরে যখন আপনি পিৎজা, বার্গার বা স্যান্ডউইচ কখনো খাবেন, তখন কিন্তু আপনাকে একবার না একবার ভেবে দেখতেই হবে। কেন ভেবে দেখতে হবে সেই নিয়েই আজকের কাহিনী। 2 মার্চ 1955 আমেরিকার বাল্টিমোরে জন্মগ্রহণ করে জোসেফ রয় ম্যাথানি। খুব ছোটবেলাতেই তার বাবা মারা যায়। যদিও বাবা যতদিন বেঁচে থাকে তাতে তাদের ফ্যামিলির খুব একটা উপকার হয় না, তার কারণ বাবা ছিলেন অ্যালকোহলিক। ফলে স্বাভাবিকভাবেই খুব একটা সে পরিবারে উপার্জন করে দিতে পারতো না। বাবা মারা যাওয়ার পর মায়ের ওপরে পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে। ডে নাইট শিফটে কাজ করে মা সংসার চালাতে থাকে। কিন্তু এদিকে ম্যাথানির মনে একটা ক্ষোভ, রাগ, অভিমানের জন্মগ্রহণ করে। তার কারণ তার মনে এটা হতে থাকে যে বাবা এবং মা কারোরই সান্নিধ্য সে পাচ্ছে না। এইভাবেই সে বড় হতে থাকে একটা দুঃখবোধ নিয়ে। 1973 সালে আমেরিকান সেনাবাহিনীতে সে যোগদান করে। আমেরিকান সেনাবাহিনীতে যোগদানের পরেই তাকে জার্মানিতে পাঠিয়ে দেওয়া হয়। বেশ কিছুদিন সে জার্মানিতেই থাকে। এরই মধ্যে আমেরিকা এবং ভিয়েতনামের যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধ চলাকালীন ম্যাথানিকে জার্মানি থেকে পাঠিয়ে দেওয়া হয় ভিয়েতনামে। 1990 সালে বেশ কয়েক বছর থাকার পর সে আমেরিকাতে ফেরত আসে। কিন্তু যখন সে ভিয়েতনামে যায় তখন সে একাই গেছিল। কিন্তু ভিয়েতনাম থেকে যখন আমেরিকাতে ফিরে আসে তখন কিন্তু সে একা আসে না, তার সাথে আসে ড্রাগ অ্যাডিকশন। আর এরপর থেকেই ম্যাথানির জীবন আস্তে আস্তে করে আমূল বদলাতে শুরু করে দেয়। তার বেশিরভাগ সময়টাই কাটতে থাকে ফুটপাতের ধারে যারা ড্রাগস নেয় তাদের সঙ্গে। দিনের মধ্যে বেশিরভাগ সময় সে বাড়িই কাটাতে থাকে। তার সঙ্গী হয়ে দাঁড়ায় কোকেন, হেরোইন, অ্যালকোহল এইগুলো। এইসবের কারণে এই উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য তার মিলিটারি চাকরিটাও চলে যায়। এরপরে সে একেবারেই দিশাহারা হয়ে পড়ে। যদিও কিছুদিনের মধ্যেই সে একটা ড্রাইভারির কাজ জোগাড় করে নেয়। এই সময়ের মধ্যে কিন্তু সে রেড লাইট এরিয়াতে যাওয়া শুরু করে দেয় এবং এই রেড লাইট এরিয়াতে যেতে যেতেই একটি মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। তারপরে প্রেম হয় এবং প্রেম বিয়ের দিকে পরিণতি পায়। তাদের একটা বাচ্চাও হয়। যেহেতু ম্যাথানি ড্রাইভারের চাকরি করত, তাই তাকে কখনো 15 দিন, কখনো 1 মাস, কখনো 2 মাসের জন্য বাইরে কাটাতে হতো। এরকমই একদিন সে বাইরে চলে যায় ড্রাইভারির কাজ নিয়ে। প্রায় মাস 2 পর সে যখন আবার বাড়িতে ফেরে তখন সে বাড়িতে ফিরে দেখে যে তার বউ আর বাচ্চা কেউ নেই। সে অনেক খোঁজ খবর করতে থাকে, বিভিন্ন লোককে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু কেউই তার বউ আর বাচ্চার খোঁজ দিতে পারে না। আর এইখান থেকেই সে আর এক অন্য পথের দিকে যাত্রা শুরু করে। তার কারণ একদিকে ছোটবেলায় তার বাবা মার প্রতি ক্ষোভ যে তাকে তারা সময় দিতে পারে না, আর বড় হয়ে তার বউ এবং বাচ্চাও তাকে ছেড়ে চলে যায়। আর যেহেতু তার বউও প্রস্টিটিউশনের সঙ্গে যুক্ত ছিল, তাই এদের প্রতি একটা গভীর রাগ জন্মায় ম্যাথানির। আর এরপর থেকেই সে শুরু করে তার সিরিয়াল কিলিংয়ের কাজ। 1994 সালে ক্যাথি অ্যান নামে এক 39 বছরের মহিলাকে সে প্রথমবার রেপ এবং মার্ডার করে। সে একটা পন্থা অবলম্বন করে। যারা ড্রাগ অ্যাডিক্টেড তাদেরকে সে ঝাঁসা দিয়ে একটা জায়গায় আসতে বলে যে সে ফ্রিতে তাদেরকে ড্রাগস খাওয়াবে। এই ক্যাথি অ্যানকেও কিন্তু সে সেইভাবেই ডেকে পাঠিয়েছিল। ক্যাথি অ্যান একটা কারখানায় চাকরি করত এবং তার ড্রাগসের নেশা ছিল, কিন্তু কারখানা থেকে যে উপার্জন হতো তাই দিয়ে এই ড্রাগসের নেশা চালানো তার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই ম্যাথানির শরণাপন্ন হয়েছে। ম্যাথানি এই সুযোগটাকে কাজে লাগায়। সে ক্যাথি অ্যানকে একটা জায়গায় আসতে বলে, তারপর তাকে ড্রাগস দেয় এবং সে যখন নেশাগ্রস্ত হয়ে পড়ে তখন তাকে রেপ করে এবং তারপর গলা টিপে হত্যা করে। তারপরে সে ওই মেয়েটি মানে ক্যাথি অ্যান যে কারখানায় কাজ করত সেই কারখানার পাশেই একটা কবরস্থান ছিল। সেই কবরস্থানের পাশেই মাটি খুঁড়ে তাকে পুঁতে দেয়। কিন্তু ম্যাথানির মাথায় একটা জিনিস চলতেই থাকে যে পুলিশ কোনো না কোনো দিন ম্যাথানির কাছে পৌঁছে যাবে। তার কারণ যদি কোনোভাবে যে গর্ত করা হয়েছে সেটাকে খোঁড়ে পুলিশ, তখনই সেখান থেকে লাশের বডি থেকে ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যাবে এবং ওটা যে
ক্যাথিয়ানের বডি সেটাও খুব সহজে ডিএনএ টেস্টের মাধ্যমে খুঁজে পেয়ে যাবে। তাই ম্যাথানি একটা ফোন দিয়ে আঁটতে শুরু করে যে এমন কি করা যায় যাতে লাশটাকেই গায়েব করে দেওয়া যায়। কিন্তু লাশটাকে নিয়ে যদি কোথাও গিয়ে সে ফেলে, সে জঙ্গলে হোক বা নদীতে হোক, সেখানে কিন্তু একটা ভয় তো থেকেই যায় যে কেউ না কেউ তো দেখে ফেলতে পারে, এবং সে গিয়ে যদি পুলিশে খবর দেয় তাহলে তো ম্যাথানি হাতে নাতে ধরা পড়ে যাবে। এইখান থেকেই ম্যাথানি ভাবে যে যদি এমন কোনো ব্যবসা করা যায় যেখানে এই যাদেরকে সে মারবে তাদের মাংসটাকে কাজে লাগানো যায়। এইখান থেকেই সে শুরু করে একটা দোকানের, এবং পিৎজা, বার্গার, স্যান্ডউইচ সে বিক্রি করতে থাকে, এবং একটার পর একটা সে যখন মার্ডার করতে থাকে তখন এই পিৎজা, বার্গার এবং স্যান্ডউইচের ভেতরে সে এই যে লাশের মাংস সেইগুলি কিন্তু দেওয়া শুরু করে দেয়। 1994 সালে ক্যাথিয়ানের পর 1995 সালে সে খুন করে র্যান্ডেলা নামে একটি মেয়েকে। পন্থা কিন্তু একই। এরপর 1996 সালের নভেম্বর মাসে সে স্পাইসার নামে আরেকটি মেয়েকে খুন করে, গলা টিপিয়ে হত্যা করে, এবং তারপরে তার পিৎজা, বার্গার এবং স্যান্ডউইচের যে দোকান সেইখানে সে এই লাশের মাংসকে টুকরো টুকরো করে কাটে এবং সেই স্যান্ডউইচ বা পিৎজা, বার্গারের মধ্যেই কিন্তু দিয়ে মানুষকে বিক্রি করতে থাকে। 1996 সালের ডিসেম্বর মাসে সে রীতা কেমকার নামে একটি মেয়েকে একই রকমভাবে ঝাঁসা দিয়ে নিজের কাছে ডেকে পাঠায় যে সে ড্রাগস দেবে ফ্রিতে। রীতা সেখানে আসে এবং ম্যাথানির সঙ্গে ড্রাগস সে নেয়, কিন্তু হয়তো ডোজটা কম হয়ে গেছিল, তাই ম্যাথানি যখন কেমকারকে রেপ করতে যায় তখন কিন্তু সে পালিয়ে যায়। কিন্তু বেশি দূর পালাতে পারে না, ম্যাথানি তাকে ধাওয়া করে এবং তাকে জোর করে টেনে নিয়ে আসতে চায়, এবং যখন এই তাকে কেমকারকে জোর করে টেনে নিয়ে আসে তখন সে এই কথাটা বলতে থাকে যে যেভাবে অন্য মেয়েদের সে হত্যা করেছে ঠিক সেরকমভাবেই কেমকারকে হত্যা করবে। কিন্তু আগেই বলেছি যে কেমকারের নেশা যেহেতু বেশি হয় না, সে কিন্তু কোনোভাবে জানলা দিয়ে পালিয়ে যায়, এবং পালিয়ে গিয়ে সে সোজা পুলিশ স্টেশনে চলে যায়। পুলিশ স্টেশনে গিয়ে সে এই পুরো ঘটনাটা পুলিশের কাছে বর্ণনা দেয়। আগে থেকেই পুলিশের একটা তদন্ত চলছিলই, কারণ এরকমভাবে একটার পর একটা মেয়ে কিন্তু ওই এলাকা থেকে মিসিং হচ্ছিল। তাই পুলিশ আর দেরি করে না, আর ম্যাথানিও পালাবার সুযোগ পায় না। পুলিশ এসে হাতে নাতে ধরে ম্যাথানিকে। এরপর যখন অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া হয় তখন পুলিশের জেরায় ম্যাথানি স্বীকার করে যে সে এখন অবধি 10 জন মেয়েকে রেপ করেছে এবং খুন করেছে। এরপরে আর বলার কিছুই থাকে না। ম্যাথানিও খুব একটা বিচলিত হয় না, তার কারণ সে জেরায় পুলিশকে এটা জানায় যে সে যে এই রেপ এবং খুনগুলো করছিল এটা কোনো দুঃখ থেকে নয়, আনন্দ থেকে সে এই পুরো বিষয়টাকে এনজয় করছিল। এরপরে কোর্টের কাছেও আর খুব একটা কিছু করার থাকে না। প্রথমে কোর্ট তাকে ফাঁসির সাজা যায়, কিন্তু 1998 সালে আর একটা কেসের জন্য তার 50 বছরের জেল হয়। যদিও শেষ অবধি 2000 সালে গিয়ে কোর্ট তার ডেথ সেন্টেন্সকে রূপান্তরিত করে দেয় যাবজ্জীবন জেলে, কিন্তু উইদাউট পেরোলে। আমরা জানি যে পেরোলে বন্দীদের কখনো পরিবারের সঙ্গে দেখা করার জন্য বা পরিবারের কেউ যদি মারা যায় তখন তাকে ছাড়া হয় কিছুদিনের জন্য, যাতে সে পরিবারের সঙ্গে গিয়ে দেখা করতে পারে। এটাকেই পেরোল বলা হয়, এবং এই পেরোলটা শুধুমাত্র ম্যাথানির জন্য নিষিদ্ধ থাকে যে তাকে পেরোলে ছাড়া হবে না, কিন্তু তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। যদিও বেশ কয়েক বছর থাকার পর 2017 সালে ম্যাথানির যখন 62 বছর বয়স তখন জেলেই সে মারা যায়। এইভাবেই এই সিরিয়াল কিলার ধরা পড়ে। এবার ভেবে দেখুন যে ওই সাউথ বাল্টিমোরের এলাকার মানুষ যারা যারা ম্যাথানির দোকান থেকে পিৎজা, বার্গার এবং স্যান্ডউইচ খেয়েছিল তাদের কি অবস্থা। তারা হয়তো বমি করতে করতেই পাগল হয়ে গেছে। তার কারণ যখন শুনবে বা জানতে পেরেছে যে মানুষের মাংস কেটে ওইগুলো দেওয়া হতো এবং সেগুলোই মানুষকে খাওয়ানো হয়েছিল, তখন তাদের কি অবস্থা হবে। আজকের ভিডিও এটাই ছিল জোসেফ রয় ম্যাথানিকে নিয়ে, যে মিটম্যান নামে পরিচিত, এবং এই জোসেফ রয় ম্যাথানিকে নিয়ে কিন্তু একটা ওয়েব সিরিজও হয়েছে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।